নেপালের জনগণ কারা? নেপাল ফের গৃহযুদ্ধের সম্মুখীন। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আজ আমরা নজর রাখব নেপালে, আমাদের পড়শি দেশ নেপাল। এবং কেন আমরা নেপালের নজর রাখব তার কারণ, নেপালে ইতিমধ্যেই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে এবং রীতিমতো গৃহযুদ্ধের আকার নিয়েছে এই বিক্ষোভ। তার কারণ কি, যেটা সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে, ইতিমধ্যেই নেপালের 3 কোণেতে বিক্ষোভ শুরু হয়েছে এবং নেপালের 3 কোণেতে এই যে বিক্ষোভ সেটা গোটা নেপাল জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে নেপালে 100 জন মানুষ আহত, গ্রেফতার প্রায় 150 থেকে 200 জন এবং 2 জন মানুষ ইতিমধ্যেই এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত। কিন্তু আপনারা কি জানেন এই গোটা নেপালের রাজতন্ত্র কিংবা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসটা কি? ইতিহাস যেটা বলছে, নেপালের জনগণ কিন্তু মূলত সিন্ধু সভ্যতার মানুষজন, যারা কিনা মূলত নেপালের মিশ্র দ্রাবিড়, থেরাস, অস্ট্রো এশিয়াটিক এলাকার অস্ট্রো এশিয়াটিক লোকেরা, পাশাপাশি কিরাত জনগোষ্ঠী, যারা কিনা 2000 বছর আগে থেকে 2000 বছর ধরে কিন্তু উত্তর নেপালের বিভিন্ন এলাকায় তারা বসবাস করছিলেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যত সময় এগিয়েছে নেপালের রাজবংশ প্রতিষ্ঠা পেয়েছে। নেপালের গুরুত্বপূর্ণ রাজবংশের মধ্যে কিরাত রাজবংশ রয়েছে, লিচ্ছবি রাজবংশ রয়েছে, পাশাপাশি রয়েছে সিমনুর রাজবংশ, ঠাকুরি রাজবংশ। এবং এই ঠাকুরি রাজবংশের বিষয়ে যখন আমি বলবো, তখন যেটা দেখা যাবে যে 1768 সাল যখন টাইম, সেই টাইমে কিন্তু এই ঠাকুর রাজবংশের একটা সদস্য গোষ্ঠী, তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটা যৌথভাবে তারা একটা চুক্তি স্বাক্ষর করে এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নেপালের বৃহৎ অংশ দখল করে নেয়। এটা কিন্তু একটা ইতিহাস। এবং তারপর রানা রাজবংশ আসে এবং রানা রাজবংশ কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে গোটা বিস্তৃতি, সেই বিস্তৃতি নেপালকে বার করে নেয় তাদের থেকে। 1990 সালে যেটা দেখা গিয়েছে, সর্বদলীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করা হয় রাজবংশকে। এবং তারপর 1997 সাল থেকে কিন্তু নেপালের যে কমিউনিস্ট পার্টি জনগণের যুদ্ধ নামে একটি মাওবাদী বিপ্লব সংগঠিত করে এবং জনগণের যুদ্ধ নামে এই যে মাওবাদী বিপ্লব, এই মাওবাদী বিপ্লবের মাধ্যম দিয়ে কিন্তু সর্বদলীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করা হয়। তারপর থেকে ইতিহাস বদলাতে শুরু করে। এই 1990 থেকে 2006 সাল অবধি এই যে আভ্যন্তরীণ গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধ কিন্তু রাজবংশদের, যে রাজবংশ ছিল, সেই যে রানা রাজবংশের পর এই যে পরপর যে একের পর এক যে দখল করে, রাজবংশ দখল করেছে, তারা কিন্তু রীতিমতো বিপাকে ছিল, চাপে ছিল, গৃহযুদ্ধের মধ্যে পরিস্থিতির মধ্যে ছিল। এরপর তারা বাধ্য হয়, এক প্রকার বাধ্য হয়ে 1997 সালের জুলাই মাসে কিন্তু সর্বদলীয় এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করতে অনুমতি দেয়। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে নেপালের যে মূল রাজনৈতিক দলগুলি কারা, সেগুলো কিন্তু যেটা বৃহত্তর যে সব রাজনৈতিক দলগুলো, তার মধ্যে রয়েছে জাতীয় প্রজাতন্ত্র পার্টি, নেপালি কংগ্রেস, জাতীয় জনতা পার্টি, নেপাল কমিউনিস্ট পার্টি, যেটা মার্কস লেনিনবাদী যে দলটি, নেপাল কমিউনিস্ট পার্টি, সংযুক্ত মার্ক্সবাদ যে দলটা, সঙ্ঘীয় সমাজবাদী ফোরাম, নেপাল কমিউনিস্ট পার্টি যে মাওবাদী কেন্দ্র, নেপাল মজদুর কিষাণ পার্টি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে গোটা বিশাল সমাবেশ, সেই সমাবেশে যে নির্বাচন হয়, সেই সমাবেশে 564 জন সদস্যের ভোট হয় এবং তাদের মধ্যে 560 জনই গণতন্ত্র পক্ষে এবং রাজতন্ত্রের বিলুপ্তির পক্ষে ভোট দেয়। 4 জন মাত্র তারা কিন্তু গণতন্ত্রের বিপক্ষে, রাজতন্ত্র স্থাপনের পক্ষে ভোট দেয়। আর এখানেই শুরু হয় গোটা পরিস্থিতির প্রেক্ষাপটের পরিবর্তন। 11 জুন 2008 সালে যখন গোটা নেপাল জুড়ে এই আবহাওয়া তৈরি হয় যে রাজতন্ত্র অবসান ঘটবে, তখন কিন্তু জ্ঞানেন্দ্র, যিনি ছিলেন তৎকালীন রাজা, তিনি পালিয়ে যান। তিনি নেপালের যে রাজপ্রাসাদ ত্যাগ করেন এবং ত্যাগ করে তিনি পালিয়ে যান। এরপর কি হয়, এরপর 23 জুলাই 2008 সালে কংগ্রেসের রাম বরণ যাদব ফেডারাল ডেমোক্রেটিক রিপাবলিকের, অর্থাৎ নেপালের এক প্রকার স্বাধীন নেপালের প্রথম রাষ্ট্রপতি হন। এই একইভাবে ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অফ নেপাল গণতন্ত্রের প্রতিষ্ঠানের যে আন্দোলনের অন্যতম মূল নেতা পুষ্পকমল দহল, অর্থাৎ প্রচণ্ড, যার ডাকনাম প্রচণ্ড,
তাকে কিন্তু প্রধানমন্ত্রী করা হয়। এই প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু কংগ্রেসের বাহাদুর বাহুকে হারান। কংগ্রেসের বাহাদুর বাহুবাকে হারিয়ে তিনি প্রধানমন্ত্রী হন 2008 সালে 15ই আগস্ট। এরপর থেকে কিন্তু ভালোই ছিল নেপাল। তারপর কি হলো, এই 8 সালের পর থেকে কিন্তু দীর্ঘ সময় পার হয় এবং দীর্ঘ তালবাহানা চলতে থাকে। বেশ কিছু জনজাতি তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে থাকে। সেই রচনাতে যে প্রকল্প বা যে পরিষেবাগুলো সাধারণ জনজাতিদের উদ্দেশ্যে রাখা হয়, তাদের মধ্যে বেশ কিছু জনজাতি, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে মাদেশীয় থারুর। এই যে সংখ্যালঘু জাতিগোষ্ঠী, তারা কিন্তু সংবিধানের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করতে শুরু করে। তার কারণ তাদের দাবি যে তারা কিন্তু তাদের যে মূলত দাবি ছিল সেই দাবিগুলো কোনোভাবে সমাধান করা হয়নি। এবং সেই জন্য কিন্তু সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস 2015 সাল রীতিমতো উত্তপ্ত গোটা নেপাল। এই যে পরিস্থিতি নেপালে শুরু হয়, এই পরিস্থিতি কিন্তু থামেনি। তারপর আর আস্তে আস্তে ধিকি ধিকি আগুন যেমন জ্বলছিল, সেই আগুন কিন্তু নেপালে জ্বলছিল। নেপালের যে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, এই পার্টি কিন্তু মূলত দক্ষিণপন্থী দল। এই দলটাই কিন্তু মূলত এই আন্দোলনকে সমর্থন করা শুরু করে এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, এই রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির সমর্থন পেয়ে কিন্তু আরও ফুলে ফেঁপে ওঠে এই হিন্দু রাষ্ট্র পুনরায় বহালের আন্দোলন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নেপালের জনসংখ্যার প্রায় 82% কিন্তু হিন্দু। এবং এই যে হিন্দুদের মধ্যে যখন ফের একটা একসঙ্গে তারা আন্দোলন করা শুরু করে যে হিন্দু রাষ্ট্র বহাল করতে হবে, পুনর্বহাল করতে হবে, তখন কিন্তু এই আগুনে ঘি ঢালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কিন্তু 2015 সালে নেপালে যান এবং নেপালে গিয়ে তিনি একটি সভা করেন। সেই সভায় তিনি হিন্দু রাষ্ট্র ফেরানোর দাবি করেন। এইখানেই খেলা শুরু। তারপর তিনি হিন্দু রাষ্ট্র কায়েম করতে হবে সেই দাবি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, নেপালের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। নেপালে হিন্দুদের যে হিন্দু রাষ্ট্র করার যে পুনর্বহাল করার যে দাবি, সেই দাবিও তিনি চিঠির মারফত জানান। এবং চিঠিতে তিনি গোমাংস নিষিদ্ধ থেকে শুরু করে ধর্মান্তরণ, এই বিষয়গুলো কিন্তু তিনি নিষিদ্ধ করার আর্জি জানান। এই ফেব্রুয়ারি মাসের 10 থেকে 12 তারিখ নাগাদ কিন্তু একটা তীব্র আন্দোলন শুরু হয়। জ্ঞানেন্দ্রকে ফেরাতে হবে, যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং সংসদীয় গণতন্ত্রের অবসান করতে হবে। জানিয়ে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ চলছে নেপালে। একদিকে যেমন রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দাবিতে আন্দোলন চলছে, অন্যদিকে তেমন রাজতন্ত্র নিপাত যাক স্লোগান তুলে গণতন্ত্র দীর্ঘজীবী হোক, এই স্লোগানে পথে নেমেছে সোশ্যালিস্ট কিছু বাম সংগঠনগুলি, ইউনিফাইড সোশ্যালিস্ট এবং বেশ কিছু যারা কমিউনিস্ট পার্টি অফ নেপাল, তারা কিন্তু পথে নেমেছে এবং তাদের দাবি গণতন্ত্র দীর্ঘজীবী হোক, রাজতন্ত্র নিপাত যাক, এই দাবিতে কিন্তু তারা পথে নেমেছে। গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায়, নেপালের গৃহযুদ্ধ কিংবা নেপালের এই রাজতন্ত্র ফেরানোর দাবি কিংবা হিন্দু রাষ্ট্র কায়েম করার যে দাবি, সেই দাবি কোন দিকে এগোয়, সেই দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।